রাত 12:30। সারাদিন বাইরে কেটেছে ইহাবের, বন্ধুদের সাথে আড্ডা আর কিছু দরকারি কাজ সেরে মাত্র বাড়িতে ঢুকলো সে। উর্মি ভুইয়া ডাইনিং টেবিলে খাতা কলম নিয়ে বসা। ইহাবকে বাড়িতে ঢুকতে দেখে বললেন, তোমার যে বিয়ে হয়েছে তা তুমি ভুলে গেছো? ইহাব মায়ের শান্ত কণ্ঠে চুপচাপ দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে সিঁড়ি বেয়ে ইমতিয়াজ ভুইয়া নামলেন। ইহাবকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও, ফ্রেশ হও। উর্মি ভুইয়া চশমা খুলে টেবিল থেকে উঠলেন, ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, কথার জবাব দিচ্ছ না কেন? কালকেও তুমি বিয়ে করে বউকে সাথে নিয়ে ঢুকুনি। তুমি চাও কি বিয়ে হয়ে যাওয়ার পরও এমন বুলশিট কার্যক্রম করার মানে কি? ছেলেটা মাত্র আসলো, তুমি পরে জেরা করো উর্মি। উর্মি ভুইয়া ছেলের দিকে তাকিয়ে বললেন, মা ছেলে কথার মাঝে কারো কথা বলা এলাও না। ইমতিয়াজ ভুইয়া আর কিছু বললেন না। ইহাব মায়ের দিকে তাকিয়ে বলল, একটু কাজ ছিল আম্মু, ব্যবসা আবারও রিস্টার্ট করবো তো এই নিয়ে কয়েকদিন ব্যস্ততা যাচ্ছে। তোমার ব্যবসায়িক ব্যস্ততা বিয়ের পরও শুরু হলো কেন হঠাৎ? ঘরে আমার অধীনে একজন এসেছে, এখন তার ভরণ পোষণ দেখাশোনা তো আমাকেই করতে হবে আম্মু। বাবার টাকা দিয়ে নিশ্চয়ই আমার স্ত্রীকে পালবো না, তাই না? উর্মি ভুইয়া আর কিছু বললেন না। ছেলেকে ঘরে যেতে দেখে ইশারা করলেন। ইহাব মায়ের সামনে থেকে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া বললেন, উর্মি, রুমে আসো, ঘুমাবো। উর্মি ভুইয়া আবারও ডাইনিং টেবিলে বসে খাতায় লিখতে বসে গেলেন। ইমতিয়াজ ভুইয়া তার পাশে বসে বললেন, এখন আবার খাতা কলম নিয়ে বসলে কেন? এখনই রুমে চলো, ঘুমাবে তুমি। এত রাত পর্যন্ত জেগে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে উর্মি। হব না, আপনি ঘুমাতে যান, আমি কাজটা শেষ করে আসছি। সব কিছুতে তোমার তেরামি এখনো গেল না। যা নিজে বলবে সেটাই হবে। সেই ইয়াং বয়স থেকে আমাকে জ্বালিয়ে মারছো তুমি। আপনাকে নিশ্চয়ই আমি জ্বলতে বলিনি। যেহেতু জেসে পড়ে জ্বলছেন সেহেতু এর দায় আমার নয়। ইমতিয়াজ ভুইয়া আর কিছু না বলে স্ত্রীর পাশে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর আচমকা স্ত্রীকে টেনে উপরে নিয়ে যেতে লাগলেন। উর্মি ভুইয়া বললেন, আরে কি সমস্যা? এত কাজ করার প্রয়োজন নেই। এসব কাজের জন্য দাম্পত্য জীবনের দূরত্ব সৃষ্টি হয়েছে। চুলো যাক কাজকর্ম। ইহাব রুমে ঢুকে দেখলো মানহা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে আছে। সে আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। স্টাডি টেবিলে ভাত তরকারি রাখা। ইহাব চুপচাপ চেয়ারে বসে খাওয়া শুরু করলো। মাঝপথে খাবার থামিয়ে বলল, খাওয়া হয়েছে? মানহা হু বলে চুপ করে রইল। ইহাব খেতে খেতে জিজ্ঞেস করলো, কালকে সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন? মানহা জবাব দিল না। ইহাব আবারও বলল, নাটক করেছিলে? হুম হুম। মানহা এবার কাঁথা সরিয়ে উঠে বসলো। ইহাব তার দিকে চেয়ে বলল, তাহলে আচ্ছা, আপনি আমাকে বিয়ে করেছেন কেন জানতে পারি? ইহাব আস্তে ধীরে খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছল। তারপর মানহার পাশে গিয়ে বসলো। মানহা তারকে দেখে দূরত্ব বজায় রেখে বসলো। ইহাব সেটা খেয়াল করলেও কিছুটা বলল না। সে বলল, আসলে তোমার ভাইয়ের উপর প্রতিশোধ নিতে তোমাকে বিয়ে করেছি। শালা নিজেকে কি ভাবে কে জানে। এখন তোমার উপরে সিনেমার মতো অত্যাচার করব আর তোমার ভাই সুরসুর করে ভালো হয়ে যাবে। মানহা বুঝলো লোকটা ইজরামি করছে, রাগ লাগছে তার। সে বিরক্ত সূচক শব্দ করলো। ইহাব মজা পেল। সে এবার বলল, বউ, স্বামীর কাছে আসো। আমি আসলে তুমি পালাই পালাই করো কেন? এটা কিন্তু ঠিক না। দয়া করে আমার সামনে বারবার স্বামী স্ত্রী শব্দটা উচ্চারণ করবেন না। আমার এই সম্পর্ক নিয়ে ফোবিয়া আছে। কালকে অজ্ঞান হয়ে যাওয়ার কারণও এটা। আমাকে ধীরে ধীরে মানিয়ে নিতে দিন। বিয়ে করলেই খালি কাছাকাছি আসতে হবে এমনটা ভাবেন কেন? আর তাছাড়া আজীবন তো আছি সংসার স্বামী ধর্ম পালন করার জন্য। তখন এমনিতেই ঠিক হয়ে যাবে। অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কথাগুলো তখনের জন্য তুলে রাখুন। এখন আমার এগুলো শুনলে গায়ে কাঁপুনি ধরে। যদিও আপনাকে আমার পছন্দ নয়, তবুও যেহেতু এখন স্বামী হয়ে গেছেন, তাই আপনাকে কথাগুলো জানানোর প্রয়োজন দেখে এসব জানালাম। আশা করি তার মান রাখবেন। বিয়ে করে বউয়ের কাছে যেতে পারবো না, তাহলে বিয়ে করলাম কেন? সেটার আমি কি জানি?
আপনাকে বিয়ে করার জন্য আমি বা আমার পরিবার জোর করিনি। আপনি হম্বিতম্বি করে বিয়ে করেছেন, এখন সম্পূর্ণ দায়ভার আপনার। ইহাব ফোঁস করে দম ছাড়লো, যেন যেমন ভাই ঠিক তেমনই তার বোন। কোনো কিছু বললেই সব দায়ভার তার। খানিকক্ষণ চুপ থেকেই বলল, ঠিক আছে, তুমি সময় নাও, তবে বেশি দিন নিও না, কেমন? মানহা কিছু বলল না, মুখ মুচড়ালো। আসছে, বেশি দিন সময় নিও না, ঢং। তা ঘুমাবে কই? ঘুমাবো কি মানে? ইহাব পায়ের উপর পা তুলে বলল, একটু আগেই না বললে স্বামী স্ত্রীর সম্পর্ক না ভাবতে? তাহলে যদি সম্পর্ক বাদ দেই, তুমি আমার সাথে ঘুমাবে কি পরিচয়ে? অহেতুক কথা বলবেন না। ঘুমানোর সাথে স্বামী স্ত্রী এলো থেকে? আপনি এক পাশে, আমি অন্য পাশে, ব্যাস কাহিনী খতম। কিন্তু আমি তো বউকে না জড়িয়ে ঘুমাবো না। কোলবালিশ আলমারিতে ঢুকিয়ে ফেলেছি, তাই আমার সাথে ঘুমাতে চাইলে এরকম করেই ঘুমাতে হবে। তুমি রাজি? একটু আগে আপনাকে কি বললাম, আপনি কি আমার কথা বোঝেননি? বুঝেছি। তো বুঝলে এক কথা বারবার বলেন কেন? আমার প্যানিক অ্যাটাক আছে এসবে, তবু ইতরামি করছেন কেন? এগুলো ফান মনে হচ্ছে আপনার? মানুষ যেভাবে ভয় পায় সেসবকে জয় করতে হয়। ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে বা দূরে দূরে থাকলেই কি এর সমাধান হবে? এখন ফোবিয়ার জন্য দূরে থাকলে কিন্তু একটা সময় তো ঠিকই এগিয়ে আসতে হবে তখন। তাই ধীরে ধীরে সহজ হওয়ার চেষ্টা করা উচিত। সেটা সময় অনুযায়ী হবে, এখন এত কথা বলার প্রয়োজন নেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। বলে চেয়ার থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। ইহাব নাক কুচকালো। শালার জীবন, বিয়ে করেও যেই, বিয়ে না করেও সেই। আলটিমেটলি যেই লাভ সেই কদু। শুনশান রাস্তায় কালো জোড়া কাটা রঙের লং কোটে আবৃত একজন হেঁটে আসছে, হাতে ব্যাগ জাতীয় কিছু। লোকটা বিশাল আলিশান বাড়ির সামনে থামলো। সেই ব্যাগ থেকে রূপ বের করে সেটা সাজে বাড়িটির উঁচু দেয়াল টপকালো। খুবই ধীরে ধীরে সামনে এগোতেই লাগলো। তবুও মধ্যরাতের এই নিরিবিলি পরিবেশে বুট জুতার হালকা খটখট আওয়াজ শোনা গেল। লোকটা আশেপাশে পর্যবেক্ষণ করে বারান্দায় ক্যারভিনা ধাতব লক, যার সাহায্যে উপরে ওঠা যায়, দিয়ে উপরে উঠতেই গেল। লোকটি বারান্দার থাই গ্লাস খুলে ভেতরে প্রবেশ করলো। ঘরটির জিম লাইটের হালকা আলোয় আলোকিত হয়ে আছে। সেই আলোতে একজনকে বিছানায় শায়িত দেখলো। লোকটি তার নীল চক্ষু দ্বারা বাজের ন্যায় আশপাশ পর্যবেক্ষণ করে ফেল। শেলফের নিকটে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি পেল। জিনিসটি হাতের মুঠোয় নিয়ে ক্রু হাসল। বিছানার দিকে তাকে বাঁকা হেসে বলল, Your game is finished? ঘুম থেকে উঠে মারওয়ানের মাথা ভার ভার লাগছে। আজকে অন্যান্য দিনের তুলনায় মাত্রাতিরিক্ত ঘুমিয়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখলো না, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তার মানে মারওয়ান আড়মোড়া ভেঙে ঘড়ি দেখলো 12:30 বাজে। আজকে লিলিপুটের ছাও কেউ তার ঘুম ভাঙায়নি। অদ্ভুত। মারওয়ান ব্রাশ নিয়ে কলপারে গেল, মুখ ধুয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখলো আর রান্নাঘরে কেউ নেই। তার ভ্রুজোড়া বেঁকে গেল। বাড়ি এত নিস্তব্ধ কেন? মারওয়ান ঘরে গিয়ে ব্রাশ থেকে বেরিয়ে এসে জোরে ডাকলো, মাদি, মাহফুজ, কোথায় তোরা? মাহফুজ ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের সামনে দাঁড়ালো। মারওয়ান বলল, বাইরে তো নিশ্চুপ কেন, সবাই কই? মাদি কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মা ঘরে শুয়ে আছে, মেজো ভাইয়া কাজে, আর আব্বা কি হলো আব্বা? কি? আব্বা ভাবিকে তার বাপের বাড়ি রাখতে গিয়েছেন। মারওয়ান আর কিছু বলল না, চুপচাপ হেঁটে ঘরে চলে গেল। মাহফুজ ভারী অবাক হলো। বউ বাচ্চা চলে গেছে, শোনার পরেও কোনো হেলদোল নেই। একটা মানুষ এত নির্লিপ্ত কি করে হতে পারে? মারওয়ান ঘরে ঢুকে প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে টানতে লাগলো। তারপর কালকে শার্টের পকেটে হাতে চিঠিটা বের করলো। চিঠিটা বারবার পড়লো, তারপর উঠে শার্ট গায়ে জড়ালো। চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে লাইটার দিয়ে পুড়িয়ে ফেললো। পুরানো শেষ হলে ঘর আটকিয়ে বেরিয়ে পড়লো গন্তব্যে। নাসিরউদ্দিন বহুদিন পর মেয়েকে দেখে তবদা খেয়ে গেলেন। যখন হুঁশে ফিরলেন তখন জোরে নিশাতের মাকে ডেকে উঠলেন। রাবেয়া খাতুন রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। নিশাত বাবা মাকে দেখে চোখের পানি ছেড়ে দিল। রাবেয়া খাতুন মেয়েকে দেখে সব কিছু ভুলে গিয়ে দৌড়ে জাপটে ধরে কেঁদেই উঠলেন। নিশাতও তাল মিলিয়ে কাঁদছে। নাসিরউদ্দিন নিজের চোখের কোনা মুছে দাঁড়িয়ে রইলেন। নিশাত মাকে ছেড়ে বাবাকে ধরে কেঁদে দিল।
নাসিরুদ্দিন বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছেন। মেয়ের মাথা হাত বুলিয়ে দিলেন ছোট্ট নিশাত। সে আজ কত বড় হয়ে গেছে, মেয়েকে চোখের দেখাও দেখেনি আজ কতগুলো বছর। বিয়ে হয়ে গেলে বুঝি মেয়ে এত পর হয়ে যায়। তার সেই ঘর মাতিয়ে রাখা মেয়েটা কতদিন পর বাবার বাড়ি আসলো। নাসিরুদ্দিন ভাঙা কঞ্চে বললেন। বাড়ির কথা মনে পড়লো তাহলে? নিশাত ফোপাতে ফোপাতে বলল, তোমাদের কথা সারাক্ষণ মনে পড়ে। নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা কাজ করে এখন বাবা। সংসারে আর ভালো লাগে না, আর যাবো না ওই সংসারে। বলে আবার কেঁদে দিল। নাসিরুদ্দিন বুঝলেন মেয়ের আক্ষেপ। তিনি বললেন, জামাই নাতি কই? নিশাত বাবার বুক থেকে উঠে চোখ মুছে বলল, শ্বশুর আব্বা নাহওয়ানকে নিয়ে বাইরে দাঁড়ানো ভুলেই গেছি আমি। মা ভেতরে যাও। রাবেয়া খাতুন সম্মতি জানিয়ে ভেতরে চলে গেলেন। নিশাত বাইরে গিয়ে মাহবুব আলমকে ভেতরে আসতে বললেন। মাহবুব আলম নাদিকে নিয়ে বাড়িতে ঢুকলেন। নাসিরুদ্দিন বহু বন্ধুরূপী বেআইকে দেখে কোলাকুলি করলেন। মাহবুব আলম বললেন, কি রে, বাড়িতে যাওয়া যায় না? মেনে দেখে ওই বাড়িতে পাই দিস না এখন। বিয়াই হয়ে না যাস, অন্তত বন্ধু হিসেবে তো যেতে পারিস। আরে ব্যস্ত থাকি ইদানিং, তাছাড়া জমি জমা দেখতে হয়, সময় হয়ে ওঠে না আগের মতো। তুইও তো আসিস না এখন। বলে মাহবুব আলমের কোলে নাতনিকে দেখে হাত বাড়িয়ে দিলেন। নাহওয়ান মুখ ফিরিয়ে নিল। নানাকে চেনে না সে, এই প্রথম দেখলো, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। নাসিরুদ্দিন বললেন। মাহবুব আলম নাতিকে উদ্দেশ্য করেই বললেন, আরে আমার নানু ভাই রাগ করেছেন? নানার কোলে আসবেন না? নানা ভাইয়ের কোলে যাও দাদু ভাই, ওটা নানা হয় তোমার। মাহবুব আলম মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। নাহওয়ান নাসির উদ্দিনের দিকে আবারও চাইল, তারপর দাদার ঘাড়ে মাথা ফেলে কাঁদো কাঁদো কঞ্চে বলল, বাবা কই? বাবার কাছে যাব। বুব্বা বুব্বা। তোর ছেলে কই? মাহবুব আলম কিছু বললেন না। নিশাতের দিকে তাকিয়ে নাতিকে বাড়ি দিয়ে বললেন, এবার আমি যাই মা, তোমার শাশুড়ি বাড়িতে একা আছেন। না আব্বা, বসুন কিছুক্ষণ, কিছু মুখে দিয়ে তারপর যান। না রে মা, এখন যেতে হবে, কাজ আছে, তুই সাবধানে থাকিস। নাসিরুদ্দিন মাহবুব আলমকে উদ্দেশ্য করে আবারও বলল, প্রশ্নটা এড়িয়ে গেলি মনে হলো। তোর ছেলে কি জীবনও ঠিক হবে না? আমার মেয়ের জীবনটা তোরা নষ্ট করেছিস, সাথে আমিও দোষী। এরকম অকারমার ছেলের কাছে কেন মেয়েকে বিয়ে দিয়েছিলাম? তোর ছেলে নাকি কাজ করবে বিয়ের পর, এসব বলে বিয়েতে রাজি করিয়েছিলে। কই, সে তো এখনও কোনো কাজবাজ করে না। মিথ্যা বলেছিলি কেন? শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এত বড় ভুল সিদ্ধান্ত কেন যে নিয়েছিলাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর চেয়ে একটা ভাষাচূড়ার হাতে মেয়ে দিল, আজকে মেয়ের স্বামীর সাথে বাবার বাড়ি আসতে পারত। মাহবুব আলম মাথা নিচু করে থাকলেন। নিশাত বাবাকে ধরে বলল, প্লিজ বাবা, আব্বাকে কিছু বলো না। ওই মানুষটার জন্য ফেরেশতার মতো এই মানুষটাকে কথা শুনিও না। তাকে যদি দোষী করো তাহলে অর্ধেক দোষ তোমাদেরও আছে। তোমার সায় না থাকলে এই বিয়ে হতো না, তাই অহেতুক একে অপরকে দোষ দেওয়া বন্ধ করো। নাসিরুদ্দিন ছলছল চোখে বললেন, ঠিকই বলেছিস, দোষ আমারও আছে। নাহলে কেউ বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়? শুনেছিলাম বিয়ে হয়ে গেলে আল্লাহ রুজি রোজগার বাড়িয়ে দেয়, বেকারের কর্মসংস্থান জুটিয়ে দেয়, সেই হিসাবে দিয়েছিলাম, কিন্তু এমন হবে ভাবিনি রে। মাহবুব আলম আর দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলেন। নিশাত নাহওয়ানকে নামিয়ে দৌড়ে গিয়ে বলল, আব্বা মেয়েকে রেখে চলে যাচ্ছেন? কথাটা শুনে মাহবুব আলম চোখের পানি আড়াল করে দাঁড়িয়ে গেলেন। চোখ মুছে ঘুরে বললেন, মেয়েকে তার আসল বাবার কাছে দিয়ে গেলাম, এই নকল বাবাকে কি দরকার? নিশাত দ্রুত এসে মাহবুব আলমকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, আসল নকল বুঝি না। আমার কাছে আমার দুই বাবাই শ্রদ্ধার, ভালোবাসার। নকল বলে আমায় পর করে দিচ্ছেন কেন আব্বা? মাহবুব আলম নিশাতের মাথায় হাত ঠেকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, একদিন তুই অনেক সুখী হবি দেখিস। নিশাত কাঁদতেই থাকলো। নাহওয়ান মাকে দেখা দেখি দাদার পা জড়িয়ে ধরল। জিনা নাদরাম। ইয়েস স্যার। কালো কোট ও মাথায় হ্যাট পরা নীল চক্ষু বিশিষ্ট জিনান আধাম নামক ব্যক্তিটি প্রতি উত্তর করল। বুদ্ধিতৃপ্ত মুখ ও অদ্ভুত তার গেজআপ। তার সামনে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড বসা। হেড টেবিলে দুটো হাত এগিয়ে বললেন,
হোয়াই ইজ ইউর ওয়ার্ক প্রোগ্রেসিং স্লোলি? তোমার কাজ ধীর গতিতে এগোচ্ছে কেন? আমি তো আমার সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি স্যার। আপনার কেন এমন মনে হচ্ছে যে কাজ স্লো এগোচ্ছে? হেড গম্ভীর মুখে বললেন, I have received some allegation about your Adam, and my question is based on that. এলিগেশন? Yes, আধামের নীল চক্ষু দুটো কুচকে গেল। পরক্ষণই তা স্বাভাবিক হয়ে গেল। সে ক্যাজুয়ালি বলল, কেমন এলিগেশন? সেটা জানিয়ে দেওয়া হবে। প্রায় অনেক দিন অন্য ডিপার্টমেন্টে ছিলে, এখন আবার ইন্টেলিজেন্ট গ্রুপের সাথে কাজ করছো। তোমার অনুভূতি কেমন? গুড। অনলি গুড? কাজে আগের মতোই ফ্লো আসছে। আশা করি দ্রুতই ফ্যান্টাস্টিক অ্যান্ড আউটস্ট্যান্ডিং বলতে পারবো। বেস্ট অফ লাক। আশা করি দ্রুতই আগের মতো ব্যাক করবে। তোমার অন্যান্য এজেন্টদের সাথে কথা বলে নিবে। অপরাধী কেউ যেন হাতের নাগাল থেকে বেরিয়ে না যায়, সেদিকে অল টাইম ফোকাস রাখবে। খুব শীঘ্রই তোমার ব্যাচ তোমার হাতে পৌঁছে যাবে। থ্যাঙ্কস স্যার। বলেই আধাম চমৎকার এক হাসি দিয়ে দাঁড়িয়ে গেল। হেড হাসির দিকে তাকে মুগ্ধ হলেন। সেও হাসির বিপরীতে মুচকি হেসে যাওয়ার জন্য ইশারা করলেন। আধাম ইশারা বুঝে মুখ গম্ভীর করে হেসে বেরিয়ে গেল। হেড তাকিয়ে রইলেন আধামের যাওয়ার দিকে। এই ইন্টেলিজেন্স গ্রুপের 3 জন তার স্নেহভাজন, জিনান, আধাম, নেওয়াজ, সাবির আর মুয়াইমিন জায়েদ। কিছু মানুষের শিরা উপশিরা ধমনী পর্যন্ত ঘাটতারামিতে প্রবাহিত হয়। এই উৎকৃষ্ট উদাহরণ মারওয়ান আজাদ। বউ বাচ্চার অনুপস্থিতি তাকে বিন্দুমাত্র হতাশ করলো না, দুঃখ ছুঁতে পারলো না। স্বাভাবিক নিয়মেই খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে আর বাইরে টহল দিয়েই বেড়াচ্ছে, যেন সে পিওর সিঙ্গেল পুরুষ। সে যে 2 বছর বয়সী একটা পুত্র সন্তানের বাবা, সেটাও বোধ করি 2 দিনেই ভুলে বসে আছে। মাহবুব আলম বড় পুত্রের সাথে কথা বলা পুরোপুরি বন্ধই করে দিয়েছেন। নিশাত চলে যাওয়ার পরদিন মারওয়ানের বউ বাচ্চার প্রতি অনীহা, নির্লিপ্ততা দেখে চিল্লাচিল্লি করে প্রেশার বাড়িয়ে বিছনামুখী হয়েছেন তিনি। অথচ তার গুণধর পুত্র, বড় পুত্র ছিল একেবারে নির্লিপ্ত, যেন এইসব কথা কানেই ঢোকেনি তার। সেই থেকে একটা শব্দই মাহবুব আলম খরচও করেননি। আর অন্যদিকে মারওয়ানের এই দিকে বিশেষ নজর নেই। সেই সকাল সকাল বের হয়ে যায়, ফেরে একেবারে রাতে। কোথায় থাকে, কোথায় খায়, কি করে তা জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাওয়া যায় না। ঘরে এসেই গভীর ঘুমে তলিয়ে যায়। ফোন দিয়ে একমাত্র বাবা নেওয়াটা ছেলের খোঁজ পর্যন্ত নেয় না। অতটুকু ছেলে তাকে ছাড়া কেমন আছে, কি করছে? আপাত দৃষ্টিতে নিজের স্ত্রীকে না হয় বাদই দিল, কিন্তু সন্তানের প্রতি এরকম বিমুখ দায়িত্ব জ্ঞানহীন বাবা আর একটাও আছে কিনা সেটাই আসলে ভাবনার বিষয়। মারওয়ান ঘরে ঢুকে বিছানার ঘামে ভেজা শার্ট খুলে রাখলো। তারপর হাত পা ছড়িয়ে চোখ বুঝলো। ক্লান্তিতে চোখ বুঝে আসার সময় বুকটা ভার ভার লাগলো। মনে হচ্ছে বুকটার উপর কেউ শুয়ে আছে। আচমকা চোখ খুলে তাকিয়ে দেখলো কেউ নেই, তার বুকটা খালি। আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজলো। এরকম বুক বেয়ে ওঠার স্বভাব তো নাওয়ানের, কিন্তু আসবে কোত্থেকে? স্বপ্ন দেখছি সম্ভবত। মারওয়ান মাথা থেকে এসব ঝেড়ে চোখ বুঝে ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতে ঘুম ছুটে গেল মারওয়ানের। উঠে বসলো। খিদে পেয়েছে তার। নিশাত চলে যাওয়ায় 3 দিন হলো। 2 দিন ধরে ঘরের মানুষদের সাথে অঘোষিত যুদ্ধ চলছে তার। ঘরে যা খায় না সে, আজকে তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ এই মাঝরাতে খিদে লেগেছে তার। সে খাট থেকে নেমে দরজা খুলে রান্নাঘরের উদ্দেশ্যে বেরোলো। ঘরের সামনে লাইটের আলো উঠানকে আলোকিত করে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে রান্নাঘরে দরজা খুলল। লাইট জ্বালিয়ে পাতিলে ঢাকনা উঠিয়ে দেখলো কোনো খাবার আছে কিনা। পাতিলে সামান্য ভাত ও তরকারি ছিল। মারওয়ান হাত দিয়ে প্লেটে ভাত তরকারি বেড়ে নিল। রান্নাঘরে মেঝেতে বসে ভাত খেতে লাগলো। ভাত খেয়ে প্লেট ধুয়ে রেখে দিল। তারপর রান্নাঘরে বাতি নিভে দরজা আটকে ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। প্রতিমধ্যে কারো ডাকে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো মাহাদি দাঁড়ানো। মাহাদি হেঁটে এসে বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া নৌহান ভাবিকে আনবে না? মারওয়ান লুঙ্গি ধরে বলল, তোর ভাবি আমাকে বলে গেছিল নাকি? আমি আনবো কোন দুঃখে? তোমার এত উদাসীনতা কিন্তু ভালো নয় ভাইয়া। এতদিনের সংসারের স্ত্রী সন্তানের প্রতি কি একটু মায়া জন্মনি তোমার? ভাবিকে বাদ দিলাম, নৌহানকেও কি তোমার মনে পড়ে না?
বাবা মা তোমার এরকম উদ্ভট কার্যক্রমে খেপে গেছেন। মারওয়ান হামি দিয়ে বলল। আমার ঘুম পাচ্ছে, এসব বেশি প্যাচাল পারতে ইচ্ছে করছে না, ঘুমিয়ে পড়। বলে হেঁটে ঘরে চলে গেল। মাহাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাই চলে যাওয়া দেখলো, ফুস করে নিঃশ্বাস ফেলে কত কিছু ভেবে গেল। বড় ভাইয়ের মতিগতি বোঝা দেয়। বড় ভাই কি কোনোদিন স্বাভাবিক হবে না? এরকম রোবটের মতো স্বভাব কতদিন থাকবে? আদৌ কোনোদিন পরিবর্তন হবে? কি হবে ভবিষ্যতে? মহান রব ফয়সলা করে দিক। আর কিছু ভাবতে পারলো না সে, চিন্তিত ভঙ্গিতে ঘরে চলে গেল। নিশুতি রাত, গুনগুন করে কান্নার আওয়াজ। ইহাবের ঘুম ভেঙে গেল। মানহা ঘুমের ঘোরে গুনগুন করে কাঁদছে। বিষয়টা ইহাব গত রাতেও খেয়াল করেছে। আগে কাঁদতো কিনা সে জানে না। ইহাব ঘুম ঘুম চোখে উঠে বসলো। ডিম লাইটের আলোতে ঘুমন্ত মানহার দিকে চাইলো। ইহাব গায়ে হাত রাখতে চেয়েও রাখলো না। মানহার দিকে কিছুটা এগিয়ে গিয়ে আস্তে করে ডাকতে লাগলো। মানহা, এই মানহা। মান্না ঘুমের মধ্যে কেঁপে উঠছে। ইহাব মান্নাকে কাঁপতে দেখে কিছুটা ভয় পেল। মান্নার শরীরে হাত দিল যেন কাঁপুনি কমে। মান্না কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। ঘাম ছেড়ে দিয়েছে তার শরীরে। ইহাব মান্নার শরীর মৃদু নাড়ি আবারও ডাকলো। মানহা, মানহা। মান্না এপাশ ফিরে ইহাবের হাত জড়িয়ে ধরে বলল। আম্মু, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমার ভীষণ ভয় করছে, ওরা আবারও এসেছে। বলে ইহাবের হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। ইহাব শুভ ভাঁজ করে চাইলো কারা আবার আসছে। মান্নাকে ডেকেও কোনো সারা শব্দ পেল না। অনেকক্ষণ ধরে হাত শক্ত করে ধরায় ঝিরঝির করে উঠল হাতখানা। হাত ছাড়াতেও পারছে না। এমনিতেই ঘুমের 12টা বেজে গেছে। অগত্যা চুপচাপ বসে রইল। ভোর 4টা। মান্না নড়িচড়ে উঠল। চোখের পাতা ধীরে ধীরে খুলে গেল। দৃষ্টিতে ধরা দিল আলো আধারের মিশেলে একটা ছায়ামূর্তি যেন তার সামনে ঝুঁকে রয়েছে। মান্না হকচকিয়ে গেল। ভয় হাত পা অবশ্যই আসলো তার। ছায়ামূর্তিটি এগিয়ে আসতে নিলে মানহা ভূত ভেবে সর্বশক্তি দিয়ে চরই বসিয়ে দিল। অপরদিকে চর খেয়ে ঘুমন্ত ইহাব বোকাই বনে গেল। মাথার নিচে এক হাত রেখে কখন ঘুমে ঢুলেই পড়েছিল খেয়াল নেই তার। ঘুমন্ত তার মাথা ঝুঁকে মান্নার দিকে আসলে মান্না ভয় পেয়ে অপ্রত্যাশিত কাণ্ডে ঘটিয়ে ফেলল। কি থেকে কি ঘটে গেল মস্তিষ্ক সিগন্যাল দিতেই রাগে ফেটে পড়ল ইহাব। মান্না কাঁপতে কাঁপতে দ্রুত শোয়া থেকে উঠে টেবিল ল্যাম্প জ্বালালো। পাশে তাকিয়ে দেখলো ইহাব গালে হাত দিয়ে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মান্না ঝোঁক গিলে বলল। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? দুঃখিত, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম খারাপ জাতীয় কিছু, সরি। সরি? জুতা মেরে গরু দান? আপনি আমার দিকে ঝুঁকেছিলেন কেন? সুখে আমার তো সুখের কমতি নাই। মাঝরাত্রে হঠাৎ শরীরে পুলক দিয়ে উঠছিল তো, তাই ভাবলাম একটু ঝুঁকে কামাই। বাজে কথা বলছেন কেন? বাজে কথা? আমাকে টাচ করবেন না, এসবে আমি কমফোর্টেবল নই। কথায় কথায় গায়ে পড়েন কেন? আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন যতদিন না আমি কমফোর্ট ফিল করি। ব্লা ব্লা। কি বলতে চাইছেন সরাসরি বলুন, আমার কথা আমাকে শোনাচ্ছেন কেন? এত ডায়লগ দিয়ে সেই আমার গায়ে পড়ার লজিক কি ভাই? মানহা বিভ্রান্ত হলো। সদ্য ঘুম থেকে উঠে নিউরনের কথাগুলো সংযোগ করতে পারল না। ঘুমের কারণে মাথা ভার লাগছে। চোখ কচলে বলল। কিছু খেয়েছেন নাকি? কে আপনার গায়ে পড়েছে? আপনার মতো লুজ ক্যারেক্টার আমার না, ওকে? চোখ সরান। ইহাবের রাগ আকাশ ছিল। ইহাব শোয়া থেকে উঠে বসে নিজের হাত ঝাঁতে ঝাঁতে বলল। কার ক্যারেক্টার লুজ সেটা তো দেখলামই। মুখে খালি বড় বড় কথা। সারা রাত আমার হাতের সাথে ঝাপটাঝাপটি করে এখন আমার উপর উল্টো দোষ দেয়া হচ্ছে। উফ, চিপকে হাতের রস বের করে ফেলেছে মনে হয়। এই ব্যথা কতদিন থাকে কে জানে। আমার হাত গাল কি তোমার সম্পত্তি নাকি যে যখন ইচ্ছে তখন চেপে ধরবে, থাপ্পড় মারবে? শালার অকৃতজ্ঞ মেয়ে মানুষ। মানা কিছু বুঝতে পারলো না। লোকটার হাত তার মাথার নিচে গেল কি করে। মানা ফ্রিকুচকে বলল। হাতের সাথে ঝাপটা ঝাপটি? হ্যাঁ, না বুঝতে পারলে আসো, তোমাকে ঝাপটে বুঝাই। দূরে থাকুন। আপনি আপনার জায়গা ছেড়ে আমার জায়গায় এসেছেন কেন? তোমার যে রাত্রের বাতিক আছে তার জন্য। রাতের বাতিক মানে? রাত্রের বাতিক মানে ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা, ভেউ ভেউ করা ইত্যাদি ইত্যাদি। ভিউ ভিউ কি? গুনগুন করে কাঁদা। মানা মুখ শক্ত করে রাখলো। ইহাব আবারও বলল। তোমার জিনটিনার আছর আছে নাকি? তাই তো বলি, তোমার বাপ ভাই বেশি রিয়াক্ট না করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছে কেন? উপরে উপরে আমাকে দেখতেই পারে না। এখন মেয়ের দোষ ত্রুটি লুকিয়ে পরের ছেলের হাতে তুলে দিয়েছে। ভূত টুতে ধরলে যেন পরের ছেলের ঘাড় আগে মটকায়।
এত শেয়ানা তোমার পরিবার ভাবা যায়? মানহা এবার মুখ চান চান করে আওয়াজ উঁচু করে বলল, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। না জেনে পটর পটর করছেন কেন? আমার কোনো কিছুর আচর টাচর নেই, সম্পূর্ণ স্বাভাবিক আমি। হ্যাঁ, তার নমুনা তো 2 রাতেই দেখিয়ে দিয়েছো। মানহা আর কিছু বলল না, কথায় কথা বাড়ে। তো চুপচাপ অজু করার জন্য বাথরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। ইহাব মানহাকে চলে যেতে দেখে পেছন থেকে বলল, এখন পালাচ্ছ কেন? ভাই বোন দুটোই ধুরন্ধর, কোনো উত্তর দিতে না পারলে ছ্যাঁত করে উঠবে, না হয় পালিয়ে যাবে। পায়ে পা লাগিয়ে ঝগড়া কিভাবে করতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। দেখছেন বিষয়টা এড়িয়ে যাচ্ছি, তবু খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া করতে চাচ্ছেন। ঘুমের ঘরে মানুষ কত কিছুই তো করে, সেটা কি মনে রেখেছি? কি এক্সপ্লেন করব? বলে মানহা গটগট করে বাথরুমে হেঁটে চলে গেল। ইহাব গাল হাতাতে হাতাতে বলল, বেয়াদব মেয়ে, ছোট্ট মরিচ কিন্তু ঝাল মাগুমা। নাসিরউদ্দিন বাজারে গিয়েছেন। নিশাত ফাঁকা উঠানের মাঝখানে মোড়ায় বসা, চুলগুলো খুলে দেয়া। নিশাতের চুলে তেল দিয়ে দিচ্ছে তার মা রাবেয়া খাতুন। একটু আগে নিশাত তার ছোট বোন নাজিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছিল, তখন রাবেয়া খাতুন জোর করে বড় মেয়ের মাথায় তেল লাগাতে বসে গেলেন। নিশাত খাটো দেখে তার চুল বড় বড় লাগে, যদিও অনেক দিন ধরে চুলের যত্ন নেওয়া হয় না। বিয়ের পর থেকে চুলের যত্ন তেমন একটা নেওয়াই হতো না। তারপর নাওহানের হওয়ার পর থেকে তো একেবারে বন্ধই হয়ে গেছে। আগের কথা ভাবতে ভাবতে ফোঁস করে দম ছাড়ল নিশাত। নাজিয়া নাওহানকে নিয়ে খেলছে। নাজিয়া এবার ক্লাস 10-এ পড়ে। রাবেয়া খাতুন মেয়ের মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, নিশাত, তুই কি আর ঢাকা যাবি না? জানি না মা। এরকম ছেলের কাছে কেন যে তোকে দিয়েছিলাম, একটা খোঁজও নিল না। নাতনিটার জন্য খারাপ লাগে। সারা দিন বাবা বাবা করে মুখে ফেনা তুলে ফেলেছে, কিন্তু কাণ্ডজ্ঞানহীন বাবার কোনো খোঁজ নাই। কি যে হবে ভবিষ্যতে, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। নিশাত কিছু না বলে চুপচাপ শুনে যাচ্ছে। এবারই আসার পর থেকে রাতে ঘুম হয় না তার। সেদিন রাতে লোকটাকে চিঠির কথা জিজ্ঞেস করলে কোনো জবাব দেয়নি। চিঠিটা কি সত্যি কোনো মেয়ে দিয়েছে? বিয়ের এত বছরও কোনোদিন মারওয়ানকে চরিত্রহীন মনে হয়নি, তবে সেই চিঠি তার বিশ্বাস নাড়ি দিয়েছে। বিয়ের অনেক বছর পর কত সাধু পুরুষের মুখোশ উন্মোচিত হয়, সেখানে সংসারের প্রতি উদাসীন ওই পুরুষ যে নারীঘটিত কোনো ব্যাপারে নেই, তারই বা গ্যারান্টি কি? সে তো ঠিকই জিজ্ঞেস করেছিল চিঠিটা কার, কে দিয়েছে, কিন্তু কোনো জবাব ওই ধোঁকাবাজ পুরুষ তাকে দেয়নি। নিশাত আজ যাবে না। এতই যখন বউ বাচ্চার প্রতি অনীহা ওই লোকের, সেহেতু ওই সংসারেই পড়ে থাকার কোনো মানেই হয় না। 4 বছর তো সে একাই সামলেছে সংসার, আর না এসব ভাবতে ভাবতে কখন যে মায়ের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। নিশাত চোখ খুলে দেখলো সে কারো উরুর উপর মাথা ফেলে শুয়ে আছে। এখনো উঠোনি বসা, মাথা ফেলে রেখে ঘুম ঘুম চোখে বলতে লাগলো, মা, নাহওয়ান কই? ওপাশ থেকে উত্তর এলো না। নিশাত বলল, কি হলো, আমার ছেলে কই মা? মা আমি এখানে। নিশাত নিজের মাথার উপরে ছেলের কণ্ঠ শুনতে তড়িৎ মাথা তুলে চাইলো। তাকে দেখলো মারওয়ানের গুরুগম্ভীর চোখ মুখ। ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিশাত ভুল দেখছে ভেবে চোখ কচলালো। কিসব দেখছে সে? এই লোক এখানে আসবে কিভাবে? স্বপ্ন দেখছে না তো? নাওহান বাবার গলা জড়িয়ে ধরে মায়ের দিকে তাকিয়ে ফিসফিস করে হেসে দিল। নিশাতের হাত দুটো এখনো মারওয়ানের ঠ্যাঙের উপর ভর দেয়া। মারওয়ান এতক্ষণে মুখ খুলল। নাটক শেষ হলে হাত দুটো সরাও। দেখতে ছোটখাটো হলে কি হবে? ওজন তো মনে হয় 100 কেজির উপরে। হাতের ওজনে সহ্য করা যাচ্ছে না। পুরো শরীরের ভর দিলে তো আমাকে খুঁজে পাওয়া যেত না। ভাগ্যিস ঘুমন্ত অবস্থায় আবেগে পড়ে কোলো টোলো নেয়নি। আলোর বস্তা কোলে তুলতে গেলে নারী ভরে বেরিয়ে আসতো। আল্লাহ বাঁচিয়েছে। নিশাত মুখ কঠিন করে হাত দুটো সরিয়ে দিল। মুড়া থেকে উঠে দাঁড়িয়ে চুল খোপা করলে, পরনে গোল কামিজ যা ফ্রকের মতো দেখাচ্ছে। মারওয়ান ভীষু কুচকে রেখে বলল, বাপের বাড়ি এসে কি নিজেকে অবিবাহিত লেতা বাচ্চা মনে করছো? বাচ্চাদের তো ফ্রক ট্রক পরে ঘুরছো। এটা কোনো ফ্রক নয়, এটাকে গোল কামিজ বলে। আপনি এখানে কি করছেন? মারওয়ান পা দোলাতে দোলাতে বলল, জামাই আদর খেতে এসছে। মানে সিম্পল, হরেক দিন জামাই আদর খাই না। তোমার বাপ মা তো আর আমাকে দাওয়াত দেবে না, তাই নিজে লাজ লজ্জা ভেঙে আদর খেতে এলাম। নিশাত ওনা মাথায় দিয়ে কঠিন মুখে বলল,
সেদিনের ওই ঘটনার পর আপনি জামাই আদর খেতে এসেছেন কোন মুখে? আপনাদের পুরুষদের তো একটা নারীতে হয় না, সেই সাধু সেজে ভেতরে একটা বাইরে আরেকটা ঝুলিয়ে রাখেন আপনারা, যেন একটা চলে গেলে আরেকটা অপশন হিসেবে ব্যবহার করতে পারেন। মারওয়ান চোখ রাঙিয়ে বলল। মুখে লাগাম টান। ছেলের সামনে আরেকটা ফালতু কথা বললে? নিশাত রেগে চিল্লিয়ে বলল। ফালতু কথা কোনটা? সেদিনের সেই চিঠি মিথ্যা নাকি চিঠি লেখা মিথ্যা? নিজের চোখকে অবিশ্বাস করি কিভাবে বলুন? কার সাথে সিনেমা দেখতে যান আপনি? কার হাতের রান্না খেতে চান আপনি? কে সেই একান্ত জন আপনার? এসবের জবাব কই? আপনি দোষী না হলে চুপ কেন আপনি? ছেলের চিন্তা আপনার করার আর কি দরকার? একদিন তো ঠিকই বাবার এই রূপ জানবে, তখন আর তার বাবার প্রতি শ্রদ্ধা পাগলামো থাকবে না তো? মারওয়ান রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালো। নাহওয়ান বাবা মাকে রাগারাগি করতে দেখে ভয়ে বাবার কোলে আরো গুটিয়ে গেল। মারওয়ান রাগ কন্ট্রোল করে নাহওয়ানকে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। শাশুড়ি কোলে ছেলেকে দিয়ে নিশাতের দিকে এগিয়ে গেল। রাবেয়া খাতুন জামাইকে রাখতে দেখে কিছুটা ভয়ই পেলেন। এমনিতে মারওয়ান শ্বশুরবাড়ি আসে না, বিয়ের পর এইবারই মিলিয়ে মোটে দুবার এসেছে, তাই কন্যা জামাইয়ের সাথে তার সখ্যতা নেই। মেয়েকে চিল্লাতে শুনেছে সে, আবার মারবি টারবি না তো মির্জাকে? নিশাত ঘরে গিয়ে ফুঁসতে লাগলো। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। তার কোনো কথার দাম নেই, প্রত্যেকটা কথাকে হেলা করে এই লোক, যেন নিশাত তার কেনা পুতুল। যেমন নাচাবে তেমনি নাচবে সে। নিশাত সচরাচর রাগে না, কিন্তু রাগলে মুখ কন্ট্রোল করতে পারে না, যা আসে তাই উগরে দেয়। কে আছে কে নেই তার ধার ধারে না। লোকটা তাকে রাগিয়ে দিয়েছে আজ, হেয়ালি করে সব কথাকে যেন জোকস বলছে সে। ফালতু লোক। ধারাম করে দরজা লাগানোর শব্দে কেঁপে উঠল নিশাত। সেদিকে তাকিয়ে দেখলো মারওয়ান রাগান্বিত ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসছে। নিশাত নড়ল না, আগের ভঙ্গিতেই বসে থাকলো। এই লোক কি করে সেও দেখবে আজ। দোষ করেছে সে, অথচ চোখ রাঙিয়ে রাগ দেখাচ্ছে তাকে। আজকে তেরি পেরি কিছু করলে কামড়ি বসিয়ে দিবে। রাগ অত্যাধিক উঠলে মানুষকে কামড়ানোর বাতিক আছে তার। মারওয়ান এসে নিশাতের গাল চেপেই ধরলো। নিশাত হাত কামড়ে বসিয়ে দিল। মারওয়ান ব্যথা পেল, শব্দ করলো না কোনো। নিশাত 2 মিনিট পর দাঁত উঠিয়ে দেখলো রক্ত জমাট বেঁধে গেছে। নিশাত তবু ফুঁসতে লাগলো। রাগ তার মোটেও কমছে না আজ। এই লোককে দেখলেই ওর চিঠির কথাই মনে পড়ে যায়। অমনি মাথার তালু ফেটে যায় রাগে যেন। লোকটা এখন তার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে, তাতে তার কি? আরও কামড় দিতে হবে, না হলে রাগ পড়বে না তার। নিশাত দাঁড়ালো। মারনের বুক বরাবর তার মাথা। নিশাত কোথায় কামড়াবে ভেবে ভেবে বোতাম খোলা শার্টের বুকে নজর এলো। আজ যেন তার গায়ে ডাইনি ভর করেছে। শার্টের 2 পাশের কলার ধরে বুকেই কামড় বসিয়ে দিল আবার। মারণ হাত মুষ্টিবদ্ধ করে কামড়ি খাচ্ছে। নিশাতকে সরাতে গেলে কামড়ের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। তার নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নিশাত মুখ উঠিয়ে দেখলো বুকে লাল দাগ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলো সে। বিয়ের পর এই দ্বিতীয়বার এত রেগেছে নিশাত। মারওয়ানকে প্রথম যেবার কামড় দিয়েছিল তখন মারওয়ানও তাকে পাল্টা চড়ই দিয়েছিল। এমনিতেই রাগের মাথা তার উপরে চড় দেয় খেপে গিয়ে আবারও কামড় দিয়েছিল সে। মারওয়ান সেই কামড় খেয়ে একদিন বিছানাগামী হয়েছিল। তখন থেকে মারওয়ান নিশাতের কামড়যুক্ত রাগকে ভয় পায়। কামড় দেয়া শেষ হলে নিশাত নিজেকে শান্ত করতে বিছানায় শুয়ে পড়ল। মারওয়ান বলল, যত সব পাগল ছাগল, কামড়ে আবার বিছানায় পাঠানো ধান্দা। কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন লাগে, কিন্তু মানুষ যদি ডাইনি কামড়ালে কটা লাগে? নিশাত আবারও কটমট ভঙ্গিতে চাইলো। মারওয়ান বলল, আরেকবার চোখ রাগালে এবার আমি কামড়াবো। নিশাতের মাথা ঘুরতে শুরু করেছে। তার ঘরের মধ্যেই বাথরুম, তাই উঠে দৌড়ে বাথরুমে গেল। মারওয়ান নিশাতকে বাথরুমে যেতে দেখে নিজে পিছু পিছু গেল। নিশাত মাথায় হাত চেপে ধরে পানি ঢালছে। মারওয়ান পেছন থেকে নিশাতকে ধরল। নিশাতের মাথায় পানি ঢালতে লাগলো। নিশাত মাত্রাতিরিক্ত রেগে গেলে মাথা যন্ত্রণা ছটফট করে। আজও ব্যতিক্রম হয়নি। মারওয়ান পানি ঢালা শেষে মাথা মুছিয়ে বিছানায় শুয়ে দিল। মুখ ক্রিম কপালে ডলে দিতে দিতে বলল, আরো জামাইকে কামড়াও, দেখেছো আল্লাহ কিভাবে শাস্তি দিল? নিশাত কিছুই শুনল না, ঘুমের দেশে হারিয়ে গেল। মারওয়ান নিশাতের ঘুমন্ত মুখের উপর ঝুঁকে রইল, মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মারওয়ান উঠানের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে ছেলের জন্য আনা চিপস খাচ্ছে। নাওয়ান নানির কাছ থেকে ছোট ছোট পায়ে ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, আমার চিপকাও। তোর চিপস আবার কি? তুই বাকিগুলো খা। এই
এটা খাবো দাও। বলে বাবার দিকে হাত বাড়িয়ে দিল। মারওয়ান বলল, আমারটার দিকে তো নজর কেন, তোকে দিব না। নাহওয়ান মায়া মায়া চেহারা বাবার দিকে তাকিয়ে বলল, দিবে না? না। একটু খাবো। মারওয়ান আরেকটা চিপস ছিঁড়ে ছেলেকে দিয়ে বলল, একটু না, তুই বরং বেশি খা। নাহওয়ান সেটা ফেলে দিয়ে মারওয়ানের পা বেয়ে উপরে উঠে তার উড়ুতে বসে মারওয়ানের দিকে ফোকলা হেসে চিপসের প্যাকেট হাত ঢুকিয়ে দিল। মারওয়ান বলল, কত বড় শেয়ানা ভাবো যায়। ইমতিয়াজ ভুইয়া চিন্তিত ভঙ্গিতে ঘরময় পায়চারি করছেন। তার চোখ মুখ গম্ভীর, দুহাত পেছনে মুড়ে পুরো ঘর হেঁটে বেড়াচ্ছেন। উর্মি ভুইয়া অসুস্থ বিধায় আজ বেলা করে শুয়েছিলেন। চোখ মেলে ইমতিয়াজ ভুইয়াকে অনবরত পায়চারি করতে দেখে কিছুটা আশ্চর্য হলেন। তিনি আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে বললেন, কি হয়েছে? ইমতিয়াজ ভুইয়া চলন্ত পা থেমে গেল। তিনি তড়িঘড়ি করে হেঁটে স্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন, আরে উঠছো কেন? শুয়ে থাকো, তোমার জ্বর এখনো কমেনি। ডাক্তার কল করেছি, একটু পরেই এসে যাবেন। উর্মি ভুইয়া শান্ত চোখে চেয়ে বললেন, প্রয়োজন নেই, এখন ভালো লাগছে। অযথা কোনো ডাক্তার ডাকবেন না। এখন ডাক্তারের সামনে বসে থাকতেও বিরক্ত লাগবে, তাই আমাকে আমার মতো থাকতে দিন। আপনি এরকম অস্থির হয়ে পায়চারি করছেন কেন? এমনিতেই। উর্মি ভুইয়া আর কিছু বললেন না, ধীরে ধীরে খাট থেকে নামতে লাগলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। উর্মি ভুইয়া কয়েকবার প্রয়োজন নেই বলেছিলেন, কিন্তু ইমতিয়াজ ভুইয়া শুনলেন তো? ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নামাচ্ছেন। মানহা টেবিলে সব কিছু গুছিয়ে সাজিয়ে রাখছিল। শ্বশুর শাশুড়িকে সিঁড়ি ভেঙে নামতে দেখে এগিয়ে গেল। মানহা উর্মি ভুইয়াকে অপর পাশে ধরে বললেন, আব্বু বললেন আপনি অসুস্থ, এই অবস্থায় নামতে গেলেন কেন? উর্মি ভুইয়া কিছু বললেন না। ইমতিয়াজ ভুইয়া ফ্রি কুচকে বললেন, তোমার ধরতে হবে না, আমি আছি সামলাতে। তুমি তোমার কাজ করো, যাও। মানহা মন খারাপ হলো ভীষণ। এই বাড়িতে আসার পরে বুঝেছে তার শ্বশুর তাকে পছন্দ করে না, দেখলে দূর দূর করেন। মানহা মুখ নামিয়ে চলে গেল। উর্মি ভুইয়া সবাই লক্ষ্যই করলেন, বিষয়টা তিনি পছন্দ করলেন না। ইমতিয়াজ ভুইয়া ধরা হাতটা ছাড়িয়ে নিতেই নিজেই হাঁটতে লাগলেন আস্তে আস্তে। ইমতিয়াজ ভুইয়া বোকা বনে গেলেন। স্ত্রীর পেছন পেছন যেতে যেতে বললেন, কি সমস্যা? হাত ছাড়ালে কেন? সব কিছুতে তোমার জেদ দেখানো লাগে কেন উর্মি? আমার ইচ্ছে। উর্মি ভুইয়া সোফায় বসতে বসতে বললেন, নিজের ব্যবহারের দিকে আগে তাকান। আপনার মেয়ের বয়সী পুত্রবধূর সাথে আপনার বিহেভিয়ার এমন কেন? ভুলে যাবেন না, আপনারাই তাকে পছন্দ করে এই বাড়িতে এনেছেন, তাই অন্য বাড়ির মেয়ের অসম্মান হয় এমন কিছু করবেন না আশা করি। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর পাশে বসতে বসতে বললেন, শোনো, আমরা সবাই যদি তুলুতুলু করি তাহলে বিগড়ে যাবে। তাই একজনকে কঠোর হওয়া লাগে। যেহেতু প্রায় বাড়িতে শাশুড়ি ননদরা সব ভিলেন হয় আর শ্বশুর ভালো হয়, সেহেতু এবারের চিত্রটা একটু ভিন্ন হোক। তুমি কিংবা ইনাবা তো ওরকম ভিলেনগিরি করতে পারবে না, তাই আমি না হয় সেই দায়িত্বটুকু নিলাম। কথাটুকু শুনে উর্মি ভুইয়া বেশ বিরক্তই হয়েছেন। তার চেহারা দেখে আন্দাজ করতে পারছেন ইমতিয়াজ ভুইয়া। উর্মি ভুইয়া কিছু না বলে সোফায় হেলান দিয়ে চোখ বুঝলেন। ইমতিয়াজ ভুইয়া আরও কিছুক্ষণ স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন, কিন্তু জরুরি ফোন কল আসায় বেরিয়ে যেতে হলো তাকে। এদিকে শ্বশুরকে বেরিয়ে যেতে দেখে মানহা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলল, আম্মু নাস্তা এখানে দিব নাকি টেবিলে? উর্মি ভুইয়া চোখ খুলে চোখের সামনে দাঁড়ানো মায়াবী মুখাবের ওড়না পেঁচানো মুখটার দিকে চাইলেন। মেয়েটার চেহারা একটা নূর আছে, দেখলেই খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে। উর্মি ভুইয়ার সাথে অতটা সখ্যতা হয়নি, তবুও আম্মু বলে যখন ডাকে তখন মনটা জুড়িয়ে যায়। তার ইহা পিনাবাও তাকে আম্মু ডাকে, কিন্তু এই মেয়েটার মুখে আম্মু ডাকটা কেমন যেন মায়ায় মেশানো। মান্নার ডাকে বাস্তবে ফিরলেন তিনি, বললেন, টেবিলেই দাও, আমি আসছি। জি আচ্ছা। মানহা জি আচ্ছা বলে চলে গেল। উর্মি ভুইয়া কিছুক্ষণ বসে থেকে টেবিলে গিয়ে বসলেন। মানহা ইতিমধ্যে সব কিছু রেডি করে ফেলেছে।
উর্মি ভুইয়া বসতে বসতে বললেন, তুমি খেয়েছো? জি আম্মু। ইহাব কথায়। উনি খুব সকালে নাস্তা করে বেরিয়ে গেছেন। ও আচ্ছা। উর্মি ভুইয়া ও আচ্ছা বলে খাবার খাওয়ায় মনোযোগী হলেন। খাওয়া শেষ করে উঠতে নিলেই মানহা বাধা দিয়ে বলল, আম্মু ওষুধটা খেয়ে যান। উর্মি ভুইয়া দেখলেন পুত্রবধূ ওষুধে হাতে দাঁড়িয়ে আছে। তিনি আবার বসে ওষুধগুলো গলতকরণ করলেন। তারপর ধীরে ধীরে হেঁটে বাইরে লনে গিয়ে বসলেন। এখানে বসলে তার শরীর মন দুটোই ভালো হয়ে যায়। আজকেও ভালো লাগছে। আশেপাশে প্রকৃতি যেন তাকে ডাকে তার সাথে মিশে যাওয়ার জন্য। তিনি নাক টেনে প্রকৃতির সোদা গন্ধ নিলেন। আজকের আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হলে দারুণ হবে। তিনি ভিজবেন আজ। এই বৃষ্টির পানি তার সমস্ত রোগ মন খারাপ শুষে নিক। তার ইচ্ছেকে বাস্তবায়ন করতে ছমছম করে বৃষ্টি পড়তে শুরু করলো। ইস, কি আরাম লাগছে। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়ে এক ধরনের মন মাতানো তরঙ্গ সৃষ্টি হচ্ছে। বাতাসের গাছের পাতাগুলো এলতে দুলতে তার আনন্দে জানান দিচ্ছে। দূরে হালকা বজ্রধ্বনি শোনা গেল। উর্মি ভুইয়া দাঁড়িয়ে দু হাত দুপাশে ছড়িয়ে গগনমুখী হয়ে দাঁড়ালেন। বৃষ্টির ফোঁটা ফোঁটা তার মুখে পড়ছে। তার ভীষণ স্বস্তি লাগছে। জুতো খুলে ভেজা ঘাসের উপর হেঁটে হেঁটে গাছগুলোকে ছুঁয়ে দিতে লাগলেন। তিনি মুখে মুখে আওড়াতে লাগলেন, আজই বসুন্ধরা সেজেছে বর্ষণে, ধরিত্রী থমকেছে তীব্র গর্জনে, বাড়িধারা বাহিত হয় মৃত্তিকায়, আনন্দ বহিছে মন পিঞ্জিরায়, পুষ্প ছড়িয়েছে সুবাস, ধর্ণীর ঘ্রাণ চিত্ত করে উপবাস, নবরূপে করেছে স্নান ধরা, নির্গসিক্ত করে জলকণা, চুল্লিত হয় মননধারা। মানহা মনোমুগ্ধ হয়ে আবৃত্তি শুনছিল। সে বৃষ্টি পড়ছে দেখে শাশুড়িকে ডাকতে এসেছিল। তখনই উর্মি ভুইয়াকে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে কবিতা আবৃত্তি করতে শুনে এগিয়ে গিয়ে কবিতা শুনতে শুরু করেছে। বেশ চমৎকার উর্মি ভুইয়া আবৃত্তির কঞ্চ। উর্মি ভুইয়া আবৃত্তির শেষে গাছ থেকে ভিজে ফুল ছিঁড়ে কানে গুজলেন। মানহা বলল, মাশাআল্লাহ আম্মু, এত সুন্দর করে আবৃত্তি করতে পারেন আপনি। উর্মি ভুইয়া চমকে গেলেন। পিছনে ফিরে মানাকে দেখে হাসলেন তিনি। তারপর গাছ থেকে আরেকটা ফুল ছিঁড়ে মানার কানে গুজে দিয়ে বললেন, চলো বৃষ্টিতে ভিজি দুই শাশুড়ি বৌমা। বলে মানাকে নিয়ে ভিজতে লাগলেন। মানা অনেক বাধা দিতে চাইল, কিন্তু উর্মি ভুইয়া শুনলেন না। মানা ভিজতে ভিজতে বলল, আম্মু, বৃষ্টির সময় তো কবুল হয়। আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় কিছু চাইতে পারেন। উর্মি ভুইয়া ভাবলো কিছুক্ষণ। তারপর মনে মনে মহান রবের নিকট কিছু চাইল। মানহাও চাইল। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজায় মানহা উর্মি ভুইয়া দুজনেই হাঁচি শুরু হয়েছে। বাড়ির সার্ভেন্ট দুজনকে আদা চা করে দিয়ে গেল। দুজন এখন সোফায় বসে চা পান করছে। মানহা হাসি দিয়ে বলল, আম্মু, না ভাবু কবে আসবে? উর্মি ভুইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ওর এক্সাম শেষ হলে আসবে। ও তো আমাদের সাথে থাকে না, তবে ছুটি পেলেই হয়েছে। তাকে কেউ ধরে বেঁধে আর ঢাকায় রাখতে পারে না। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনার পুরো নাম কি উর্মি ভুইয়া? হ্যাঁ, কে বলেছে? ইহাব? না, আব্বু আর আপনার ম্যারেজ ডিটেলসে যে লেখা আছে, দুতলা সিঁড়ির মুখে, ওখান থেকে জেনেছি। ও আচ্ছা, কি জানতে চাও বলো। সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই বলবো। মানা একটু ইতস্তত করতে করতে বলল, আসলে আম্মু, ইসলামের স্বামীর পদবি স্ত্রীর নামের পাশে ব্যবহার করা উচিত নয়। কতটুকু বলে মানহা শাশুড়ির দিকে চাইল, কিন্তু উর্মি ভুইয়া তৎক্ষণাৎ কিছু বলে না। চুপচাপ চায়ের চুমুক দিয়ে বললেন, তোমাকে কে বলেছে ভুইয়া তোমার শ্বশুরের পদবি? মানা অবাক হয়ে তাকালো। অবাক হয়ে বলল, তাহলে কি আব্বু আপনার পদবি ব্যবহার করেছেন? উর্মি ভুইয়া মানার বোকা বোকা কথায় হাসলেন। বললেন, না। উর্মি ভুইয়া চা শেষ করে উঠে দাঁড়িয়ে ছাঁচা গলায় বললেন, তাহলে? আমিও ভুইয়া পরিবারের মেয়ে। মানা ভীষণ অবাক হয়ে বলল,
আপনিও ভুইয়া, আপুও ভুইয়া, দুই ভুইয়া পরিবার মিলল কিভাবে? তোমার শ্বশুরের পাগলামিতে। বলেই আর না দাঁড়িয়ে উপরে চলে গেলেন তিনি। মানহা এখনো হতবাক চোখে তাকিয়ে আছে। মাথায় কেমন জট পাকাতে লাগলো। এরকমটা এই প্রথম ছিল মানহা। মানুষ যখন প্রথমে কিছু শুনে তখন অবাকই হয় বচ্ছে। নাসিরউদ্দিন বাজার থেকে এসে মারওয়ানকে দেখে রাগে ফেটে পড়ে চিৎকার করে বললেন, তুমি আমাদের বাড়ি কেন এসেছো? মারওয়ান শ্বশুরকে দেখে কদমবুচি করতে এলে নাসিরউদ্দিন দূরে সরে গেলেন। মারওয়ান হেসে মুখে লম্বা সালাম দিল। নাসিরউদ্দিন জবাব দিলেন না, বললেন, আমার মেয়েকে তোমাকে দিব না। এমন ছেলের কাছে একবার দিয়েই ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল করব না। মারওয়ান কথাটা শুনিনি এমন ভাব করে শাশুড়িকে বলল। আম্মা, আব্বাকে পানি দিন। রাবেয়া খাতুন ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন। আজকে বড় কিছু না ঘটে যায়। আবার মারওয়ানকে তিনি চেনেন, মাত্রাতিরিক্ত ঘাড় বাঁকা স্বভাবের। প্রথম প্রথম ঠান্ডা থাকবে, কিন্তু শেষে রেগে গেলে তারামি করে বসবে। প্রথমবার যেবার এসেছিল সেবার বুঝেছে তিনি দ্রুত নিশাদকে ডাকতে ঘরে গেলেন। নাসিরউদ্দিন বললেন, আমার কথা তুমি শুনতে পাওনি? আরে বাবা, পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি উত্তেজিত না হয়ে রেস্ট নিন। এই বয়সে এত উত্তেজনা ভালো না। নাসিরউদ্দিন রাগে গজরাতে গজরাতে বললেন, বেয়াদব কোথাকার! আমার সাথে মস্করা করতে আসলে পিটাতে পিটাতে তাল গাছে উঠাবো। মারওয়ান যেন মজাই পেল কথাটা, বলল, দ্রুত উঠান। ঢাকা যাওয়ার পর থেকে তো তাল খাওয়া হয়নি। কয়েকটা তাল পেরে আম্মাকে দিই, পিঠা বানিয়ে দেবে, সেই মজা হবে। বলে জিহ্বা বের করে মজা বুঝালো। মারওয়ানের এমন কথা শুনে নাসিরউদ্দিনের মন চাচ্ছে সামনে দাঁড়ানো বেহায়া ছেলের মুখের জবান বন্ধ করে দিতে। তিনি রাগান্বিত স্বরে বললেন, শুধু গায়ে গতরে বেড়েছো, বুদ্ধি একানো বাড়েনি। কোথায় কি বলতে হয় সেটাও জানো না। মারওয়ান দুঃখপর ভঙ্গিতে বলল, আপনি আমার গতরের দিকে নজর দিচ্ছেন কেন আব্বা? মানলাম আপনি আমার থেকে খাটো, স্বাস্থ্য কম, তাহলে এইভাবে নজর দিবেন? ইটস নট ফেয়ার। নাসিরউদ্দিন আর পুরো শরীর রিরি করতে লাগলো। মেয়েকে আসতে দেখে তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে মারওয়ানকে বেয়াদব! বলতে ভুললেন না, নিশাত শেষ সব কথাই শুনেছে। সে মারওয়ানের দিকে কটপট করে চাইল। মারওয়ান মুখ গম্ভীর করে জোনচকিয়ার ভঙ্গিতে চলে গেল ঘরে। নিশাত নিজের ঘরে ঢুকতেই দেখলো মারওয়ান পায়ের উপর পা তুলে শুয়ে আছে। নিশাত রাগী কণ্ঠে বলল, বাবার সাথে ওরকম করলেন কেন? মারওয়ান পা নাড়াতে নাড়াতে বলল, কি করলাম? কি করলাম মানে? বেয়াদবি কেন করলেন? মারওয়ান অবাক হয়ে ভাব করে বলল, কবে, কখন? এত মধুর সুরে কোনো জামাই আজ পর্যন্ত কথা বলেছে কিনা ইতিহাস ঘেটে দেখো। ওটাকে মধুর সুর নয়, বেয়াদবি বলে। তিনি গুরুজন আপনার। আপনি গুরুজনের মুখে মুখে তর্ক মজা করে কোনো অসাধ্য সাধন করলেন শুনি? তো কি বসে বসে গালি খাবো নাকি? অবশ্যই খাবেন। গালি খাওয়ার কাজ করলে গালি খাবেন না? মেয়ে জামাই কি গালাগালি করে কে? নিশাত ফুসতে ফুসতে বলল, আসছে মেয়ে জামাই। এরকম মেয়ের জামাই শত্রুরও না হোক। আমিন। দ্রুত উঠে বাবার কাছে মাফ চান, যান। কখনোই না। তিনি আমার সুন্দর গতর দিকে নজর দিয়েছেন। আমার প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা। যেখানে তো লম্বা সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী জামাইকে নিয়ে গর্ব করবেন, সেখানে তিনি নজর লাগিয়ে অসুস্থ বানাতে চাচ্ছেন। শুধু বাহ্যিক দিক দিয়ে ফিট হলেই হয় না, আগাগোড়া সুপুরুষ হতে হয়, যেটা আপনি নন। তাই আপনাকে নিয়ে গর্ব করারও কিছু নেই। আর আপনার খাম্বা সাইজ নিয়ে যে বড়াই, মা গো মা। ওহ, সরি টু সে, আমার পরিবারে কারো এমন খাম্বা সাইজের দরকার নেই। বুঝি বুঝি, সবই বুঝি। চাইলে কি আর আমার সমান হতে পারবে? হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে তুই বাপ বেটি। দেখি আমার কবুতরের ছাউ কই? এখনো লিলিপুট সাইজ হয়ে আছে ছাউটা। টেনে টেনে লম্বা বানাই গিয়ে। বলেই উঠে বাইরে চলে গেল। নিশাত রাগে চেঁচিয়ে বলল, খাম্বার বাচ্চা। মারওয়ান পর্দা সরিয়ে মাথা ঢুকিয়ে বলল, তাকে আনতে যাচ্ছে। দেখলে, আমার সঙ্গে থাকতে থাকতে আমার কত রপ্ত করে ফেলেছে। গুড, চালিয়ে যাও। দ্রুত প্রস্থান করলো নিশাত। বুঝলো মারওয়ান তাকে রাগাতে ইচ্ছামি করছে। নিশাত বাথরুমে ঢুকে তাড়াতাড়ি অজু করে নিল। মাথায় এখনো রক্ত চড়ে আছে। রাগ কমাতে অজু করছে। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল সে। নাহওয়ান তার ছোট্ট শরীরটা নিয়ে মুরগির পিছনে দৌড়ে দৌড়ে ছুটছিল। মারওয়ানকে দেখেই ছেলেকে উঁচু করে কাঁধে নিয়ে হাঁটতে লাগলো। বলল, এই কবুতরের ছাউ, তুই কোথায় কোথায় ঘুরিস?
নাওয়ান বাবার কাঁধে উল্টো ছুলে ফিসফিস করে হেসে বলল, মুনির কাছে ছিলাম। ও, শালির কাছে ছিলে? তোর মনিকে চিপস দিয়েছিলে? নাওয়ান মাথা কাজ করে বলল, দিয়েছি। গুড, ভেরি গুড। গোসল করবে? নাওয়ান খুশিতে ফাল দিয়ে উঠল। মারওয়ান বলল, জামা কাপড় তো আনিনি, কি পরবো? নাওয়ান বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। ছেলেকে কোল থেকে নামিয়ে মারওয়ান চিন্তিত ভঙ্গিতে ঘরে ঢুকলো। উদ্দেশ্য নিশাতের কাছে জামা কাপড় পাওয়া যায় কিনা তা জানতে। একটু পর মুখ কালো করে বেরিয়ে এলো। নিশাতের কাছে কিচ্ছু নেই। হতাশ হলো সে। নাওয়ান দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরলো। মারওয়ান তাকিয়ে দেখলো নাওয়ানের হাতে লুঙ্গি। তার চোখ দুটো চকচক করে উঠলো। জিজ্ঞেস করলো, কই পেয়েছিস রে ফায়াজ? নাওয়ান আঙ্গুল দিয়ে ঘরের সামনে দেখিয়ে দিল। মারওয়ান খুশি হয়ে গামছা নিয়ে ছেলেকে কাঁধে উঠিয়ে পুকুরে চলে গেল। নিজের জামা কাপড় খুলে রেখে লুঙ্গি পরে নাওয়ানকে সিঁড়িতে দাঁড় করিয়ে পুকুরে ডুব দিল। তারপর পানি থেকে মাথা উঠিয়ে ছেলের দিকে হেসে চাইল। নাওয়ান বাবাকে মাথা উঠাতে দেখে হাত তালি দিয়ে লাফাতেই লাগলো। বেশিক্ষণ না থেকে নিজেকেও ছেলেকে গোসল করিয়ে পুকুর থেকে উঠালো। লুঙ্গি ও নাওয়ানের গেঞ্জি প্যান্ট ধুয়ে ছেলেকে গামছায় জড়িয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। বাড়িতে ঢোকার সাথে সাথে শ্বশুরের চিৎকার চেঁচামেচি শুনতে পেল। তিনি জোরে জোরে বলছেন, মাত্র গোসল করব বলে লুঙ্গি গামছা সিঁড়ির ওপরে রেখে সাবান আনতে ঘরে ঢুকেছি, এসে দেখছি লুঙ্গি গায়েব। লুঙ্গি চুরি করতে কে আসবে এখানে? জীবনে যা হারায়নি। রাবিয়া, তোমার মেয়ে জামাইকে জিজ্ঞেস করো আমার লুঙ্গি নিয়েছে কিনা। সে ছাড়া বাড়িতে আর কেউ নেই যে লুঙ্গি ধরবে। চরম মাত্রার বিয়াদব ছেলে। রাবেয়া খাতুন কিছুতেই স্বামীকে শান্ত করতে পারছে না। নিশাত আর নাফিজা পাশে দাঁড়িয়ে আছে। নাফিজা দুলাভাইকে দেখতে পেয়ে নিশাতকে বলে দ্রুত ঘরে চলে গেল। নিশাত মারনকে দেখে দ্রুত এগিয়ে গেল। হাতে ভেজা লুঙ্গি দেখে বলল, আপনি না বলে বাবার লুঙ্গি ধরেছেন কেন? আপনি কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবেন না? আমাকে তো জ্বালিয়ে কয়লা করে দিয়েছেন আপনি, এখন বাবাকেও পাগল বানাতে এসেছেন আপনি। মারওয়ান নিশাতের হাতে লুঙ্গি দিয়ে বলল, এটা তোমার বাবার লুঙ্গি, আমি কিভাবে জানবো? সামনে পেয়েছে, নিয়ে গোসল করতে গেছে। তাছাড়া লুঙ্গি আমি আনিনি, এই কবুতরের বাচ্চা এনে দিয়েছে আমাকে। তাই আমাকে না ধরে ওকে ধরো বলে নাওয়ানকে নিশাতের কোলে দিতে গেলে নাওয়ান শক্ত করে বাবার গলা জড়িয়ে রাখলো, যেন বোঝাতে চাচ্ছে এখন কোনোভাবেই মায়ের কোলে যেতে ইচ্ছুক নয় সে। মারওয়ান ছেলেকে চেপে ধরে বলল, তোর কারণে কথা শুনলে খবর আছে। নাসির উদ্দিন এতক্ষণে খেয়াল করলেন মারওয়ানকে। নিশাতের হাতে ভেজা লুঙ্গি দেখে তিনি হুঙ্কার দিয়ে বললেন, শেষ পর্যন্ত লুঙ্গি নিয়ে টানাটানে, তোমাকে ছাড়বো না বিয়াদব ছেলে। মারওয়ান শ্বশুরের হুঙ্কার শুনে ছেলেকে নিয়ে পগার পার। বিকেল নাগাদ নিশাত তেলের বোতল হাতে নাওয়ানকে কোলে নিয়ে ঘরে আসলো। আজ সকালে তার মাথায় একগাদা তেল দিয়ে দিয়েছে তার মা রাবেয়া খাতুন। পুরো মাথা তেলে চিটচিটে হয়ে আছে। মায়েরা তেল দিতে গেলে এরকম জবজবে করেই দেয়। নিশাত চুল দ্বিগুণ থেকে এখন আধগুণে নেমেছে। আগামীকাল শ্যাম্পু করে ফেলবে, তাই ভাবলো ছেলের মাথাও কিছুটা তেল দিয়ে নিক। তেল দিয়ে শ্যাম্পু করে চুল সিল্কি সিল্কি দেখায়। দৌড়ে রেশমের মতন কোমল ঝরঝরে লাগে। যেই ভাবা সেই কাজ। বিছানায় বসা ছেলেকে সামনে বসে যত্ন করে তেল দিয়ে দিচ্ছে। এরই মধ্যে মারওয়ান ঘরে ঢুকে ছেলেকে তেল দিতে দেখে বলল, ইয়া মাবুদ, আমার ঝাড় মাথায় সব কি ছাইপাশ দেওয়া হচ্ছে? নিশাত তেল দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, ছাই পাশ না, তেল দেওয়া হচ্ছে। ছেলেরা চুলে তেল দেয়, বাপের জন্ম শুনিনি। তেল দিয়ে মেয়েদেরই বৃষ্টি লাগে, আর ছেলেদের কথা নাইবা বললাম। লিটারালি মুরগি মুরগি লাগে। আপনার আজাইরা কথা শেষ হলে ঘরে থেকে যান। নাওয়ান মা বাবার কথা কাটাকাটি দেখছে। মাথায় হাত দিয়ে বাবার দিকে চাইলো। মারওয়ান ছেলেকে ইশারায় ডাকলো। নাওয়ান হাত বাড়িয়ে এগিয়ে যেতে নিল। নিশাত আটকে ধরলো, বলল, কোথায় যাচ্ছ? তেল দেওয়া শেষ না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি নড়বে না। দুপুরে নানার লুঙ্গি চুরি করেছিলে, কিচ্ছু বলিনি। এখন কথা না শুনলে মার চলবে। নাওয়ান মায়ের কথা শুনে কাঁদো কাঁদো ভঙ্গিতে বাবার দিকে চাইলো। মারওয়ান ছেলেকে কাঁদতে দেখে রেগে গেল। জোরে বলল, আয়, আমার ছেলেকে ছাড়। বেশি বাড়াবাড়ি করলে কিক দিয়ে তেলে বোতল বাইরে ফেলবো। আমার একটু ছাওকে তেল দিয়ে আরও এইটুকু বানিয়ে ফেলেছে। ছাওটাকে কোনো মতে বড় হতে দিচ্ছে না। সবাই লিলিপুট পরিবারের ষড়যন্ত্র।
মারওয়ানের কথার আওয়াজ নাসির উদ্দিনের কান পর্যন্ত গিয়েছে। তিনি হনহন করে ঘরে এসে নিশাদকে উদ্দেশ্য করে বললেন। নিশাদ, তেলের বোতলটা দে তো। নিশাদ অবাক হয়ে বাবার পানে তাকালো। নাসির উদ্দিন আবারও একই কথা বললেন। নিশাদ তেলের বোতল বাবার হাতে দিল। নাসির উদ্দিন মারওয়ানের এক হাত বগল দাবা করে নিশাদকে বলল। ওকে ওপাশ থেকে টাইট করে ধর। নিশাদ বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করলো। মারওয়ানকে ওপাশ থেকে শক্ত করে ধরলো। মারওয়ান চিৎকার করে বলল। কি করতে চাইছেন আপনি? পুরুষ একটা ছেলে বয়সী পুরুষকে এরকম চেপে ধরছেন কেন? লজ্জা নেই আপনার? শ্বশুরবাড়ি এসে কি নির্যাতিত হতে? নাসির উদ্দিন কোনো কথা না বলে বোতল উবু করে মারওয়ানের মাথায় তেল ঢালতে লাগলো। মারওয়ান বোবা হয়ে গেল। সম্বিত ফিরে এলো, চেঁচিয়ে বলল। আমার চুল। তেল মাথায় ভালোভাবে ডলে ডলে নাসির উদ্দিন বিজয়ের বেশে বেরিয়ে গেলেন। মারওয়ানের কোকড়া কোকড়া চুলগুলো এখন কয়েকটা খাড়া হয়ে আছে। নিশাত মারওয়ানের দিকে তাকিয়ে পিক করে হেসে দিল। নাওয়ান বাবার দিকে তাকে লাফ দিয়ে উঠে হাসতে লাগলো। মারওয়ান কিরমির করতে করতে বলল। তোমার নামে আমি পুরুষ নির্যাতনের মামলা করব। আমাকে একা পেয়ে চেপে ধরেছ, টর্চার করছো, এর শোধ আমি তুলব। নিশাত হাসতে হাসতে মারওয়ানকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। মারওয়ান আয়নায় নিজের বলদ বলদ চেহারা দিকে তাকে চিৎকার দিয়ে বলল। এই আবুল আমিনা, ইয়া কেমন চোর লাগছে, ছি। নিশাত পেছন থেকে বলল। শুধু চোর না, একেবারে তেলা চোরের মতো লাগছে। বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। মারওয়ান খিটমিট করতে করতে বিছানায় চাইলো। দেখলো নাওয়ান ফোকলা হেসে যে আছে তার দিকে। মারওয়ান চোখ রাঙে হাত উঠিয়ে মায়ের বোঝালো। সন্ধ্যা একটু আগে নেমেছে। তেলের ঘটনার পর মারওয়ান আর ঘর থেকে বেরোয়নি। রান্নাঘরের দাওয়ায় বসে নিশাত চটপটি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছে। পাশে রাবেয়া খাতুন শসা, পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, ডিম এনে রাখলো। নিশাত এক এক করে প্রত্যেকের বাটিতে ফুচকা ভেঙে দিল। তারপর সব উপাদান দিয়ে চটপটি তৈরি করে ফেললো। বিয়ের আগে চটপটি সপ্তাহে একদিন বানিয়ে না খেলে নিশাতের পেটের ভাত হজমই হতো না। বিয়ের পর সবকিছুই পরিবর্তন হয়েছে। শখ আহ্লাদ বলতে কিছু ছিলই না তার। এখন বাবার বাড়ি এসে মায়ের উদ্যোগে আবারও সেই পুরনো দিনে ফিরে পেয়েছে যেন। চটপটির সুখসারে নিশাতের জিভে পানি এসে গেছে। নিশাত সব বাটি ট্রেতে করে সাজিয়ে রেখে বসার ঘরে টেবিলে রাখলো। রাবেয়া খাতুন স্বামী নাসির উদ্দিনকে ডেকে এনে বসালেন। সবাই একসাথে খাবার খাওয়ার মজাই আলাদা। নাসির উদ্দিন দেখে বললেন। আমি তোর চটপটি খাওয়ার স্বভাব এখনো চাইনি। তোর হাতের চটপটি ভীষণ মিস করছি এত বছর। আজকে মশা করে খাবো আমার মায়ের হাতের রান্না। নিশাত বাবার কথায় হেসে বলল। তোমার বাচ্চা মা এখনো গেল না বাবা? নাসির উদ্দিন ইতিমধ্যে 2 চামচ পেটে গলতকরণ করে বললেন। মায়ের রান্না খেলে সব বাচ্চাই বাচ্চামি করে স্বাভাবিক। নিশাত হেসে বাবার গলা জড়িয়ে ধরল। নাসির উদ্দিন মেয়ের মুখের সামনে 1 চামচ ধরলেন। নিশাত মুখে নিল। তিনি বললেন। গোষ্ঠীর শত্রুতা কই? ঘরেই আছে, আমি ডেকে আনি। তোমাকে দেখলে আসবে না মনে হয়, দাঁড়াও বলে আসি আমি। নিশাত কথাটুকু বলে নিজের রুমে গিয়ে দেখলো মারওয়ান ছেলেকে নিয়ে খেলছে। নিশাত ঘরে ঢুকে বলল। এই বসার ঘরে চলুন, নাস্তা দেওয়া হয়েছে, আসুন। মারওয়ান ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে বলল। তোমার এই জালিম বাপ থাকলে আমি যাব না। আমাকে রীতিমতো অপমান করেছেন উনি। মুরব্বী আর শ্বশুর না হলে উড়িয়ে ফেলতাম আজ। আমাকে জোকার বানিয়ে ছেড়েছে। সবাই থেকে লুকিয়ে লুকিয়ে হেসেছে। সব দেখেছি আমি। এত বড় অপমান হওয়ার পর এই বাড়িতে থাকার প্রশ্ন আসে না। কালকে চলে যাব। আজকে যেতে চেয়েছিলাম কিন্তু চাইনি, কারণ তোমার জালিম বাপ ভাবতে পারে আমি তার ভয়ে ময়দান ছেড়ে পালিয়েছে। তাকে বলে দিও আমি ভীত নই। এমনিতে জামের খাতির যত্ন করতে পারে না এই পরিবার। নিশাতের এত হাসি পেল বলার বাইরে। শ্বশুরের ভয়ে বসার ঘরেই যাচ্ছে না, আর এখানে বসে বসে ডায়লগ দিচ্ছে আমি ভীতু নই। কোনো মতে হাসি চেপে বললাম। ভয় না পেলে বসার ঘরে যাচ্ছেন না কেন? মারওয়ান ফুঁসে উঠলো। কত বড় সাহস! তাকে ভীতু ইঙ্গিত দিল। ছেলেকে কোলে নিয়েই বসার ঘরে গিয়ে শ্বশুরের বিপরীত চেয়ে থমথমে মুখে বসলো। নাসির উদ্দিন জামাইকে আর চোখে দেখলেন। মারওয়ান আর চোখে দেখলো। দুজনের কেউই কথাই বলল না। নিশাত হালিমের বাটি হাতে ঘরে ঢুকলো। তারপর মারওয়ানের হাতে দিল। নাসির উদ্দিন শিউ কুচকালেন, বললেন। হালিমও রেঁধেছিস নাকি? হ্যাঁ, তোমার জামাই চটপটি খায় না, তাই তার জন্য আলাদা করে হালিম রাখতে হয়েছে। তোমার নাতিরও পছন্দ। নাসির উদ্দিন চটপটি খেতে খেতে বিড়বিড় করে বললেন।
ওরে সিরাজুদ্দৌলার বংশধর, 1 টাকা কামানোর মুরাদ নাই, কিন্তু খাবার বাসায়ের কমতি নাই। মারণ শশীকে বিড়বিড় করতে দেখে বুঝলো তাকে গালি দিচ্ছে এই বুড়ো। দাঁত কিরমির করতে করতে সে আর নাহান হালিম খেলো। হালিম খাওয়া শেষ করে মারওয়ান ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নাসিরুদ্দিন মেয়েকে উদ্দেশ্য করে বললেন, বুঝলি নিশাত, মাহবুরের বেটাকে আমার পরিবারের বানিয়ে দিলাম আজ। এসেই বহুত ফটর ফটর শুরু করেছিলি, এখন একটু ঠান্ডা করে দিলাম। তেল দেওয়াতে মাসুম মাসুম লাগছে বাপ, বেটাকে কি বলিস? নিশাত হাসতে লাগলো। বাবাকে হাত উঁচিয়ে বলল, একদম। বলে ফাঁকা বাটিগুলো নিয়ে বেরিয়ে গেল। রাবেয়া খাতুন দুই বাপ মেয়ের কাণ্ড দেখেই বললেন, আপনি কি শুরু করেছেন বলুন তো? ছেলেটা এমনিতেই আমাদের বাড়িতে আসে না, এরকম করলে আর আসবে? শত হলেও মেয়ের জামাই, যেমনি হোক যত্ন আত্মি আপ্যায়নে ত্রুটি রাখা উচিত না। কিন্তু আপনি আর আপনার মেয়ে ছেলেটাকে অপমান করেছে, এগুলো কেমন কথা? নাসিরুদ্দিন হালিম চটপটি শেষ করে হালিম খেতে খেতে বললেন, ওর মান আছে যে অপমান করব? আমার মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে গত 4 বছর। ওকেও একটু জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দেখুক কেমন লাগে জ্বলতে পুড়তে। মেয়ে আমার ফেলনা নাকি? কত যত্ন করে ওর হাতে তুলে দিয়েছিলাম, আর সেই মেয়েকে দিয়ে ও রোজগার করিয়ে পায়ের উপর পা তুলে খায়। এইসব বাবা হয়েও মোটেও বরদাস্ত করব না আমি। ওকে যদি ঘোল না খাইয়ে ছেড়েছি, আমার নামও নাসিরুদ্দিন না। রাবেয়া খাতুন হতাশ হলেন। ছেলে বুড়ো সবাই যদি পাগলামি করে তাহলে কিভাবে হবে? মানা টেবিলে বসে বই পড়ছে। ইহাব কালকে তার জন্য বই কিনে এনেছে। তার সেমিস্টার ফাইনাল 1 মাস পর। পড়ালেখা তার তেমন ভালো লাগে না, পড়তে বসলে ঘুম ধরে। আজকেও ব্যতিক্রম নয়। বই খুলে আছে ঠিকই, কিন্তু কোনো মনোযোগ নেই তাতে। ইহাব আজকে তাড়াতাড়ি বাসে ফিরল। রুমে ঢুকে দেখলো 3 পিস পড়ুয়া ছোট্ট খাচ্চ গরনের একটি নারী তার স্টাডি টেবিলে বই খুলে বসে আছে। তবে বইয়ে যে ধ্যান নেই বুঝলো সে। জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে এসে মান্নার পাশে চেয়ার টেনে বসলো। মান্না ঘাড় ঘুরিয়ে চাইলো। ইহাব বলল, কোনটা বুঝতে সমস্যা হচ্ছে বলো? আপনি কি মানবিক বিভাগে? রাষ্ট্রবিজ্ঞানের আপনি কি বুঝবেন? মানবিক বিভাগে না হই, কিন্তু তোমার চেয়ে আমার রাষ্ট্রবিজ্ঞানের উপর ভালোই দক্ষতা আছে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে না পড়ে কিভাবে দক্ষতা থাকতে পারে? মান্নার সামনে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভঙ্গ করলো ইহাব। মানহা হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। ইহাব কিছুই বুঝলো না। অমন তাড়াহুড়ো করে কোথায় গেল মানহা? একটু পর একটা প্লেট হাতে ঘরে ঢুকলো সে। প্লেটটা টেবিলে রেখে ইহাবকে বলল, নিন খান। ইহাব তাকিয়ে দেখলো নাগেটস আর সসেজ ফ্রাই। সে একটা মুখে পুরলো। নাগেটস আর সসেজের টেস্টটা ভিন্ন লাগছে আজকে। মানা উৎসুক নয়নে ইহাবের দিকে চেয়ে আছে। ইহাব সবগুলোকে টিস্যু দিয়ে হাত মুছলো। মানা তার খাওয়া শেষে অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিছু শোনার আসে, কিন্তু ইহাব কিছুই বলল না। তার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। শ্বশুরবাড়িতে আজই প্রথম নাস্তা বানিয়েছে সে। শাশুড়ি বাদে কেউই প্রশংসা করলো না। ব্যাপারটা তার মনে খুবই আঘাত করলো। সে চুপচাপ খালি প্লেট হাতে বেরিয়ে গেল। উর্মি ভুইয়া স্বামীর জন্য চা নিয়ে রুমে যাচ্ছিলেন। মান্নাকে মন খারাপ করে সিঁড়ি দিয়ে নামতে দেখে বললেন, কি হয়েছে? কিছু না আম্মু। ইহাব কিছু বলেছে নাকি? জি না। আচ্ছা যাও। মান্না ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। উর্মি ভুইয়া সেদিকে কিছুক্ষণ চেয়ে নিজেদের রুমে চলে এলো। ইমতিয়াজ ভুইয়া গ্রামের একটা রাস্তার কাজ ধরেছেন, সেটারই কাগজপত্র ঘাঁটছিলেন মনোযোগ দিয়ে। উর্মি ভুইয়া 4 কাপ স্বামীর হাতে দিলেন। ইমতিয়াজ ভুইয়া বললেন, তুমি খাবে না? এখন চা খেতে ইচ্ছে করছে না। ইমতিয়াজ ভুইয়া আর কিছু না বলে চা খেতে লাগলেন। উর্মি ভুইয়া বেশ কিছুক্ষণ পর বললেন, গ্রামে যে কয়েক মাস আগে খুন হয়েছিল, এটার মেন কালপিট বিচার হয়েছিল? ইমতিয়াজ ভুইয়া কিছুক্ষণের জন্য থমকে গেলেন, তারপর নিজেকে স্বাভাবিক করে বললেন, ওই কেস তো কবেই বন্ধ হয়ে গেছে। বন্ধ হলো কেন? 2 জোড়া মার্ডার রেপ কেস কি করে বন্ধ হতে পারে? ইমতিয়াজ ভুইয়া চা অর্ধেক খেয়ে স্ত্রীর দিকে বাড়ি দিয়ে বললেন, সবাই টাকার খেলা।
হয়তোবা যারা খুন করেছে তারা প্রশাসনের মুখ টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে। এদেশে এসব অস্বাভাবিক তো না। উর্মি ভুঁইয়া চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতে দিতে বললেন, তাই বলে ধর্ষণ হয়ে মারা যাওয়ার লাশ চাষটার কোনো বিচার হবে না? ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীর কথার বিপরীতে কিছুই বললেন না। মানহা টেবিলে বসে বইয়ের ভাঁজে খুলে দেখলো 1000 টাকার 2টো নোট রাখা। সে ফিকুচকে ফেললো, ঘাড় ঘুরিয়ে ইহাবের দিকে তাকিয়ে দেখলো ল্যাপটপে টাইপিং করছে সে। মানহা টাকাটা হাতে নিয়ে ইহাবের সামনে দাঁড়িয়ে বলল, এটা কিসের টাকা? ইহাব টাইপিং করতে করতেই বলল। নাস্তা খাওয়ালে তার বকশিস। মানহা গভীর মুখে টাকাটা ইহাবের কোলে রেখে বলল, আমি কোনো ওয়েটার নই যে আমাকে বকশিস দিতে হবে। ওয়েটার হতে যাব কেন? একজন ওয়েটারকে যেমন খাওয়া শেষে বকশিস দেওয়া হয়, ঠিক তেমনই আপনি জাস্ট টাকা রেখে ফর্মালিটি পূরণ করেছেন। এটা আমাকে বেশ অপমানিত করেছে। বাবার বাড়িতে থাকতে বিকেল বা সন্ধ্যা হলে নানা রকম আইটেম বানিয়ে পরিবারের লোককে খাওয়াতাম। সেই প্রেক্ষিতে পরিবারের একটু প্রশংসা বাক্য আমার মনে আনন্দের ঝড় বইয়ে দিত। কিন্তু আপনাদের পরিবারে আম্মু বাদে সবাই অনুভূতিহীন, যেন একটু প্রশংসা করলে আপনাদের বংশের দাগ লেগে যাবে। আর শুনুন, টাকা দিলেই সবাই খুশি হয় না, খুশি করতে একটু মিষ্টি বাক্যই যথেষ্ট। বলেই মানহা পড়ার টেবিলে গিয়ে পড়ায় মনোযোগ দিল। ইহাবের মনে হলো আজকে আসলেই কাজটা ঠিক হয়নি। এভাবে কিছু না বলে টাকা রেখে আসা আসলেই অপমান। বেচারি তো যত্ন নিয়ে খাবারটা বানিয়েছে তাদের জন্য, অথচ সে ভেবেছে শুধু টাকা দিলেই খুশি হবে। মানহা এশার নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে উঠল। আজকে খিদে লাগছে না তার, সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা। নামাজ শেষে বিছানায় শুয়ে পড়ল, মাথাটাও ব্যথা করছে। ইহাব কয়েকবার ভাত খেতে সাধলেও মানহা উঠেনি। অজ্ঞতা ইহাব ঘরেই তার খাবার নিয়ে আসলো। মানহাকে উদ্দেশ্য করে বলল, ভাত না খেলে তোমার ভাই বলবে তোমাকে না খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলেছি, পরে আমাকে ব্লেম দেবে শ্রদ্ধেয় শালাব্র। এমনিতেই আমাকে দেখলে হিংসের মতো তর্জন গর্জন শুরু করে। এখন যদি শোনে তার বোনকে ভাত না খাইয়ে রেখেছি, তাহলে বাঘের মতো থাবা দিয়ে ধরে ছিঁড়ে ফেলবে। নিজের স্বামীকে ছিঁড়াভিড়া দেখতে না চাইলে দ্রুত ভাতটা খেয়ে নাও। ছিঁড়ে ফেলবে কথাটা শুনে মানহার গম্ভীর মুডেও হাসি পেয়ে গেল। মানহা আর কথা না বাড়িয়ে উঠে অর্ধেকের কম ভাত খেলেও বাকিটুকু ছুঁয়েও দেখলো না, প্লেটেই রেখে দিল। তারপর মুখ দিয়ে আবার কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লো। ইহাবার নিচে গেল না, মানহার প্লেটেই খেতে বসলো। বাকি ভাতটুকু খেয়ে প্লেট রেখে এসে নিজেও শুয়ে পড়ল। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড রুমে 3জন গভীর মুখে বসে আছেন। হেড 3জনকেই ডেকে পাঠিয়েছেন আজ। অনেকক্ষণ একটা ফাইল ঘেটে হেড 3জনকে উদ্দেশ্য করেই বললেন, সিনান আদহাম, নেওয়াজ সাবির আর মোহাইমিন জায়েদ, তোমাদের 3জনকে কিছু তথ্য জোগাড় করতে হবে। এবারের মিশনটা রাফ অ্যান্ড টাফ হতে পারে। তোমাদের আন্ডারের সবাইকে এ বিষয়ে জানিয়ে দিবে। ওপর থেকে অর্ডার এসেছে, খুবই গোপনে প্রত্যেকটা ডেটা কালেক্ট করবে। তোমরা 3জন আমার বিশ্বাসভাজন। আশা করি 3জনই সফল হবে। 3জনই কাজ ভিন্ন ভিন্ন ধারার এগোবে। মনে রাখবে, কোনোভাবেই কেউ যেন সন্দেহ না করে। তোমাদের এর বেশি ইন্ট্রাকশন দিতে হবে না আশা করি। জিনান পেপার ওয়েট ঘুরাতে ঘুরাতে বলল, কিন্তু এই ডেটা সংগ্রহ তো অন্য গ্রুপের করার কথা। আমাদের তো অলরেডি হাতে একটা কাজ আছেই। দুটো দায়িত্ব আমাদের হাতে দেয়াটা রিস্ক অ্যান্ড হার্ড হয়ে গেল না? হেড উচকি হেসে বললেন, এজন্যই তো 3জনকে ভাগ ভাগ করে কাজ দেওয়া হয়েছে। তবে তোমাদের জন্য সুখবর আছে। নেওয়াজ সাবির ফিউ বাঁকিয়ে বলল, কেমন সুখবর স্যার? হেড টেবিলে হাত দুটো রেখে বললেন, এটা মোহাইমিন বলবে। জিনান আদহাম ও নেওয়াজ সাবির উভয়ই মুহাইমিন জায়েদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। মুহাইমিন জায়েদ গলা খাকারি দিয়ে বলল, আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন এই মিশনে। তার ফাইটিং স্কিল মারাত্মক এবং বিধ্বংসী, ইন্টেলিজেন্ট এজেন্ট। খুব শীঘ্রই সে আমাদের সাথে অ্যাটেন্ড হবেন। সে আগে অন্য ডিপার্টমেন্টে কাজ করেছে, মাঝখানে সে সাময়িকভাবে সাসপেন্ড হয়ে গিয়েছিল। সাসপেন্ড শেষে আবারও ব্যাক করেছেন তিনি। জিনান আদহামের নীল চক্ষু জলজল করে উঠল। নেওয়াজ সাবির অবাক হয়ে শুধল, সাসপেন্ড হয়েছিল কেন? কোনো এক অভিযোগ তার উপর আরোপিত হয়েছিল। যদিও শোনা যায় ওই অভিযোগ তাকে ফাঁসাতে করা হয়েছিল।
তার ট্যালেন্টের জন্য তিনি আবারও ব্যাক করতে পারছেন, না হলে আজীবনের জন্য সাসপেন্ড করা দেয়া হতো। তার স্কিল দেখে IMF ইম্পসিবল মিশন ফোর্স ডিপার্টমেন্টের সিদ্ধান্ত নেননি। জিনান পেপারওয়েট মুচ করে ধরে বলল, ইন্টারেস্টিং। আপনি তার সম্পর্কে এত তথ্য জানেন কিভাবে? কারণ তার সাথে আমার একটা মিশনে কাজ করতে হয়েছিল। আচ্ছা, আমরা তাকে অবশ্যই সম্মানের সহিত গ্রহণ করব। তার নামটা কি? মুয়াইমিন জায়েদ গম্ভীর স্বরে বলল। অ্যাজারাক্স জিপার। জিনান ও নেওয়াজ দুজনেই চমকে গেল। নেওয়াজ বলল, উনি কি বিদেশি? নো। তবে নাম এমন রহস্যময়ী বিদেশিদের মতো কেন? আজরক সাইফার? এটাও একটা রহস্য হয়তোবা। বলেই মুয়াইমিন জায়েদ থামলো। ডিপার্টমেন্টের হেড এবার মুখ খুললেন। তো বয়েজ, তোমরা তোমাদের কাজে লেগে পড়ো তাহলে। অবশ্যই সাবধানে করবে সব কিছু। আজের এক সাইফার দ্রুতই জয়েন হয়ে যাবে তোমাদের সাথে। তোমাদের টেবিলে ফাইল চলে গিয়েছে, সব তথ্য ভালোভাবে পড়ে নিবে। এবার যাও। তিনজনেই উঠে দাঁড়ালো। মুয়াইমিন জায়েদ ও নেওয়াজ সাবির বেরিয়ে গেলেও জিনান দাঁড়িয়ে রইল। হেড তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলবে আদহাম? জিনান তার হাতের ফাইল হেডের দিকে বাড়িয়ে দিলে বলল, স্যার, এই ফাইলে কিছু সন্ত্রাসীর নাম উল্লেখ আছে। আমার পরবর্তী টার্গেট এরা। আপনার মতামত কি? আগাতে পারো, তবে যে মিশনটা দেয়া হয়েছে ওটার দিকে ফোকাস বেশি দিতে হবে, মনে রেখো। তাই সব কাজ দ্রুত সমাধান করে ফেলো তিনজনে মিলে। বেস্ট অফ লাক। ওকে স্যার। বলেই রুম থেকে বেরিয়ে যেতে নিল। নীল চক্ষুদয় রহস্যময় করে বাঁকা হেসে মনে মনে বলল, ইন্টারেস্টিং ক্যারেক্টার। আই এম ওয়েটিং।